नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत आमार एई चैनेले। और आज आमी आपनादेर निये जाब उत्तर प्रदेशेर आग्रा शहर थेके प्राय 40 किलोमीटर दूरे फतेहपुर सिकरीते। प्राय 14 बछर पर्यन्त मुघल साम्राज्येर राजधानी थाका एई शहर शुधुमात्र बादशाह आकबरेर विजय शहर नय, एटा सेई जायगा जेखाने शेख सेलिम चिश्ती आकबरेर पुत्रेर जन्मेर भविष्यद्बाणी करेछिलेन। तो चलुन এখন আমরা ফতেপুর সিকরির কি ছিল ইতিহাস, যেটা বাদশাহ আকবরের স্বপ্নের নগরী নামেও জানা যায়। এই পুরো যে মাঠ দেখছেন এটাকে বলা হয় দিওয়ানে আম, মানে পাবলিক কোর্ট। এই পুরো জায়গা একসময় মাটির ছিল, পরে এটাকে সুন্দর বানানোর জন্য এখানে ঘাস লাগানো হয়েছে। এখানে বাদশাহ আকবর সাধারণ মানুষদের কথা শোনার জন্য আসতেন। এখানে লোকেদের বসার জন্য কার্পেট লাগানো হতো। যারা বড় লোক হতো তারা এখানে উপরে বসতো, আর এখানে সামনে জালির মতো কিছু লাগানো থাকতো, যার বিপরীত দিকে বাদশাহ আকবর বসতেন আর লোকেদের প্রবলেম শুনতেন। তো এখানে দিবানে আমে বসে তিনি ন্যায় বিচার করতেন, আর যারা দোষী সাব্যস্ত হতো তাদেরকে এখানে হাতির দ্বারা পিষে মেরে দেওয়া হতো। ওইখানে সামনে যে পাথর দেখছেন সেখানে বাদশার পছন্দের হাতিকে বেঁধে রাখা হতো। हाथी द्वारा हाथी द्वारा छाती पे पैर रखा दिया है, वो डिपेंड करता था क्राइम के ऊपर। अच्छा। तो ये है जनता दरबार, हाउस ऑफ कॉमन, सुप्रीम कोर्ट, कुछ भी कह सकते हैं, असेंबली पॉइंट। 1571 সাল থেকে 1585 অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন, কিন্তু পরে পাঞ্জাবের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করেন। 1610 সালে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত করা হয়। তাছাড়া এখানে জলের খুব অসুবিধার কারণে তিনি এখান থেকে চলে যান এবং পরে আলাদা আলাদা শহরে তার জীবন কাটান। আগ্রা, মালবা, কাশ্মীর, লাহোর আর আফগানিস্তানে আকবর তার সাম্রাজ্য বিস্তার করেন। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পর শহরটির নাম হয়ে যায় ফতেহপুর সিকরি, মানে বিজয়ের শহর। তারপরে আকবর তার বিজয়ের সবচেয়ে বড় নমুনা মানে বুলন্দ দরওয়াজা বানান, যেটাকে বলা হয় ডোর অফ ভিক্টরি, যেটা দুনিয়ার সবচেয়ে বড় দরজা। এই সামনের যে পোর্শন দেখছেন এটা দিয়ে আকবর আসতেন। আপনি যখন রাস্তা দিয়ে আসবেন তখন আপনারা রাস্তায় একটা গেট দেখতে পাবেন, যেটাকে বলা হয় আগ্রা গেট। তো এখানে এই রকম 9টি গেট দেখতে পাবেন, যেটাকে বাদশাহ আকবর 9টি শহরের সাথে জুড়েছিলেন। আকবর এটাকে 12 কিলোমিটারে বানিয়েছিলেন, আর এটা 12 বছরে পুরো তৈরি হয়ে রেডি হয়েছিল। তো এটা ওই সময়কার একটা টাউনশিপের মতো তৈরি হয়ে গিয়েছিল, যেটা আজকের দিনে যে কোনো শহরে হয়ে থাকে। সাল 1524-এ ভারতে মুঘল আসে, আর সবচেয়ে প্রথম মুঘল বাদশাহ হন বাবর। বাবর ভারতে অনেক যুদ্ধ করেন আর সেটাতে জয়ীও হন। তার মৃত্যু হওয়ার পর তার 4 সন্তানকে আলাদা আলাদা জায়গার ভাগ দেন। তার ছেলে হুমায়ুনের ভাগে আসে হিন্দুস্তান, কিন্তু হুমায়ুন এত সফলতা অর্জন করতে পারেননি। তিনি অনেক যুদ্ধ হারেন এবং সাল 1556-তে হুমায়ুনের মৃত্যু হওয়ার পর তার ছেলে আকবরকে 14 বছর বয়সে বাদশাহ বানানো হয়। বাদশাহ আকবরের পড়াশোনা এত ছিল না, তাই তিনি তার 9 গুরুর কাছ থেকে সময়ে সময়ে উপদেশ নিতেন। আকবর আগ্রাতে ছিলেন, আর ওটা ওই সময়ে সিকরি নামে গ্রাম হওয়া করত। আর এখানে একটা সুফি সন্ত থাকতেন যার নাম ছিল হযরত শেখ সেলিম চিশতি। তো আকবর এখানে পায়ে হেঁটে বাবার কাছে আশীর্বাদ আনতে আসতেন কি আমার ছেলের দরকার, যেটার দ্বারা মুঘল সাম্রাজ্যটাকে যাতে হিন্দুস্তানে দাঁড় করাতে পারেন। আর ওটার পরে আকবরের প্রার্থনা সফল সার্থক হয়, আর 1569 সালে আকবরের পুত্র জাহাঙ্গীরের জন্ম হয়। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পরে আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। 1573 সালে আকবরের গুজরাট জয়ের পর শহরটির নাম হয়ে যায় ফতেহপুর সিকরি। मस्जिद अकबर के गुरु की समाधि, उनके आशीर्वाद दुआ से जोधाबाई की जहांगीर पैदा हुई। এটা সেই জায়গা যেখানে বাদশাহ আকবর তোলা দান করতেন। একদিকে গরিব লোকেরা দাঁড়াতো আর আকবর ওখানে সামনে বসে তার ওজন করতেন। যতটা পরিমাণ তার ওজন হতো ততটা পরিমাণে তিনি সোনা চাঁদি গরিব লোকেদের দান করতেন।
তো তুলাদান প্রাচীন ভারতে হওয়া একটা প্রথা ছিল, যেটা আকবর একটা অনুষ্ঠানের মতো পালন করতেন, যাতে আকবর সবার সাথে মিশতে পারেন এবং সবার সাথে জুড়ে থাকতে পারেন। এই তুলাদান বছরে একবারই হতো। এই লাল পাথরের ইমারতকে বলা হয় দিওয়ানে খাস। এটা আকবরের সময়ে কনফারেন্স হল ছিল। এখানে বাদশাহ আকবর তার 9 মন্ত্রীর সাথে বসে এখানে মিটিং করতেন। এটাকে বলা যেতে পারে ওই সময়কার পার্লামেন্ট হল। এটাকে আপনারা যখন বাইরে থেকে দেখবেন তখন এটা 2 তালা ইমারত মনে হবে, আর এটাকে যখন ভেতর থেকে দেখবেন এটা আসলে 1 তালার ইমারত। আমরা এখন দিওয়ানে খাসের ভেতর এসে গেছি। আর যেটা আমি আগে বললাম, আকবরের সময়ে এটা মিটিং হল ছিল। তো মিটিংয়ের ভাগ নেওয়া প্রত্যেক লোক নিচে বসতেন না, তারা উপরের বানানো অংশে বসতেন। উপরে মাঝ বরাবর অংশে আকবর বসতেন। আর আপনাদের যেটা চারদিকে ব্যালকনির মতো অংশ দেখা যাচ্ছে, সেখানে তার 9 রত্ন মানে তার 9 মন্ত্রী বসতেন। मीटिंग ऊपर चलता था, बीच में राजा, साइड से मंत्री, नीचे बॉडीगार्ड, যাদের নাম হলো রাজা মানসিং, তানসেন, ফকির আজিউদ্দিন, ফয়েজি, মোল্লা 2 পিয়াজা, রাজা বীরবল, আব্দুল রহিম খান, রাজা টোডরমাল আর আবুল ফজল ইবনে মুবারক। এই যে পিলার আপনারা দেখছেন, এটাতে আকবর 7টা আলাদা আলাদা ধর্মের কিছু জিনিস খোদাই করেন। সবচেয়ে উপরে যেটা দেখছেন এটা হচ্ছে জৈন ধর্মের ডিজাইন। এই যে জিগজ্যাগ লাইন দেখছেন, এটা একটা ইরানি মানে পার্সিয়ান ডিজাইন। যেটা বড় আর্ট তৈরি দেখছেন, এটা একটা মুসলিম ডিজাইন। ছোট আর্ট খ্রিস্টান ডিজাইন, আর যেটা খড়গের ডিজাইন দেখছেন ওটা শিখিজমের। পদ্ম ফুলের মতো যেটা আছে সেটা হিন্দুইজমের, এবং সবচেয়ে নিচের অংশে যেটা আছে সেটা ক্রাউন অফ বুদ্ধা বানানো আছে, যেটা ছিল বুদ্ধিজমের জন্য। তো এইভাবে আকবর 7 ধর্মকে একসাথে করেন আর একটাই ধর্ম করেন, যেটাকে বলা হয় দ্বীন-ই ইলাহি। এই ধর্ম এতটা সেই সময় প্রভাব ফেলতে পারেনি, কিন্তু আকবর লোকেদের বলেন কি তোমরা নিজেদের ধর্মে বিশ্বাস করো, কিন্তু সবার সাথে মিলেমিশে থাকো। তো এই যে পিলার যেটা দেখছেন, সেটা আকবর দ্বারা শুরু করা দ্বীন-ই ইলাহির একটি নমুনা ছিল। এটার উপরে যাওয়ার রাস্তা এখন সরকার দ্বারা বন্ধ করা আছে, কেন কি এখানে টুরিস্টের পরিমাণ খুব বেশি হয়। যাতে এটার উপরে উঠলে প্রেসার না পড়ে, তাই এটার উপরে ওঠার জায়গা বন্ধ করা আছে। এই যে বিল্ডিং আপনারা দেখছেন, এটা হচ্ছে খাজানা মহল। এখানে ওই সময় 24টা বাক্স বানানো হয়েছিল, আর এটাতে আকবরের খাজানা রাখার জায়গা ছিল। ওই সময়ে এখানকার দরজা বন্ধ থাকতো, আর এই সব বক্সে খাজানা ভর্তি থাকতো। আকবরের 3 রানী ছিল। আকবর তার 3 রানীর সাথে এখানে লুকোচুরি খেলতো। এই যে সামনে জমিনে বানানো যেটা দেখছেন, এটাকে চৌসার বলে, মানে পাশা খেলা যাকে বলে, আর যেটা মহাভারত কালেও খেলা হতো। এই সামনে থাকা চেয়ারে বাদশাহ তার রানীদের সাথে বসে এই গেমটিকে খেলা করত। এই যে বক্স যেটা বানানো আছে, এখানে গুটির বদলে দাসীদের দাঁড় করানো হতো, আর যখনই কোনো চাল চালানো হতো তখন দাসীরা এই বক্সে নাচতে নাচতে চালকে চালনা করত। এই যে সামনে যেটা 5 তলার বিল্ডিং দেখছেন, এটা হচ্ছে পঞ্চমহল মানে 5 স্তরের প্রাসাদ। এই কাঠামো জেনানা কোয়ার্টারের কাছাকাছি দাঁড়িয়ে আছে, যা এই ধারণাকে সমর্থন করে যে এটি বিনোদন এবং বিশ্রামের জন্য ব্যবহৃত হয়েছিল। এটা ফতেপুর সিক্রির অন্যতম গুরুত্বপূর্ণ ভবন। कहते हैं पंचमहल, 5 तला है, टोटल 176 पिलर है। पूरे बिल्डिंग पिलर पे है, कुछ दीवार में हवा महल भी कहते हैं। एक हवा महल जयपुर के अंदर है। আকবর এটাকে গরম থেকে বাঁচার জন্য বানিয়েছিলেন। বাদশাহ আর তার রানী উপরের অংশের ফ্লোরে বসতেন আর ঠান্ডা শীতল হাওয়ার আনন্দ নিতেন। এই যে সামনে যে বাগান দেখছেন, এখানে ওই সময় গোলাপ আর চামেলি ফুলের গাছ লাগানো ছিল। তার গন্ধ বাতাসের সাথে যখন উপরে যেত, তখন বাদশাহ সেটার পুরো মজা নিতেন। তো এই জায়গাটাকে হাওয়া মহল বা গরমের জান্নাত বলা হয়, কেন কি এখানে বসার আসল মজা গরমেই পাওয়া যেত। এই যে সামনে যেসব ইমারত দেখছেন, এর নিচের অংশে দাসীদের বাচ্চাদের পড়ার জায়গা ছিল, আর এটার উপরে লাইব্রেরি থাকতো। এইখানে পঞ্চমহলের সামনের পুলটিকে বলা হয় অনুপ তালাব।
এটি জল দিয়ে ভরাট করে সঙ্গীত এবং অন্যান্য বিনোদনের জন্য ব্যবহার করা হতো। বাদশাহ আকবরের নবরত্নের মধ্যে এক ছিলেন তানসেন, যিনি ওই সময়ের বড় মিউজিশিয়ান ছিলেন এবং তিনি বিশেষ করে রাগ গাইতেন। তো এটা বলা হয় কি তিনি মালহার রাগ যখন গাইতেন তখন বৃষ্টি পড়ত, আর যখন দীপক রাগ গাইতেন তখন পুরো মহলের দীপক মানে প্রদীপ জ্বলে উঠত। संगीत सम्राट तानसेन के गाने की जगह दीपक राग जो गायकी के बारिश हो गई थी, दीप जल गए थे। तानसेन का असली नाम था रामतनु पांडे, उनके गुरु थे हरिचंद। তো সামনে থাকা প্ল্যাটফর্মে তানসেন বসতেন আর তার সামনে বাদশাহ আকবর বসতেন, আর এই দিকে যোধাবাই বসতেন, আর এই নিচের প্যালেসে গ্রামের লোক বসতেন আর সবাই তানসেনের সঙ্গীতের আনন্দ নিতেন। তো এটা ওই সময়কার এন্টারটেনমেন্ট এরিয়া ছিল, আর এই এরিয়াটিকে বলা হয় চার চামান। আপনারা মাঝখানের যে পোর্শনটা দেখছেন ওই জায়গায় যাওয়ার জন্য 4টি রাস্তা বানানো আছে, আর যে কোনো রাস্তা দিয়ে যে কোনো সময় ওখানে যাওয়া যেত, তাই এটিকে চার চামান বলা হয়। এই সামনের তৈরি যে মহল আপনারা দেখছেন এটা আকবরের মুসলিম রানীর মহল ছিল, যার নাম ছিল রুকাইয়া বেগম, যাকে টর্কির সুলতানাও বলা হয়। তো ওই সময় এটাকে শীষ মহলও বলা হতো, কেন কি এটার দেওয়ালে রং বেরঙের কাঁচ আর অনেক দামি সব হীরা লাগানো ছিল। এইখানে নিচে যত কলাকারি দেখছেন এখানে ডায়মন্ড লাগানো ছিল, আর ওই সব পরে ইংরেজরা খুলে নিয়ে চলে যায়। হয়তো এই সব কথা শুনে আপনাদের মনে হচ্ছে হিন্দুস্তানকে এমনিতে সোনার পাখি বলা হতো না। এই বিল্ডিং ভেতর থেকে যতটা সুন্দর ছিল বাইরে থেকেও তেমনি সুন্দর দেখতে। এই যে সামনের যে বিল্ডিং দেখছেন এটা হচ্ছে আকবরের রয়্যাল বেডরুম। এই যে রুম সব বানানো আছে আকবরের সময় আকবরের ডাইনিং রুম হওয়া করত। এইখানে বসে আকবর তার রানীদের সাথে খাবার খেতেন। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি বাদশাহ আকবরের বেডরুম। এই রাস্তা দিয়ে আকবর আসতেন, আর এই যে সামনে দরজা দেখা যাচ্ছে আপনাদের, ওখান থেকে যোধাবাই ভেতরে আসতেন। তো আকবর তার 3 রানীর জন্য আলাদা আলাদা রাস্তা বানিয়েছিলেন। এটা হলো বাদশাহ আকবরের বেডরুম আর তার বেড। ওই সময় এটার উপরে ওঠার জন্য চন্দনের সিঁড়ি হওয়া করত, আর যখনই বাদশাহ উপরে উঠে যেতেন তারপরেই ওই সিঁড়িকে সরিয়ে দেওয়া হতো, যাতে তিনি সুরক্ষিত থাকেন এবং তার উপরে কেউ যেন আক্রমণ না করতে পারে। এটার নিচে যে খালি জায়গা দেখছেন এটাতে জল ভরে রাখা হতো এবং তাতে গোলাপ জল আর ইতর মেশানো হতো, তাতে এই জায়গার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যেত। এই যে সামনের যে মহল আপনারা দেখছেন এটাকে বলা হয় বীরবল মহল। ওই সময় এখানে আকবরের হিন্দু মন্ত্রী বীরবল থাকতেন, যিনি ছিলেন আকবরের নবরত্ন এবং ভরসামন্দ লোকেদের মধ্যে এক ছিলেন। এটা 2 তলার তৈরি বিল্ডিং, যার 4টি রুম গ্রাউন্ড ফ্লোরে আছে এবং 2টি রুম এবং টেরিস উপরের অংশে আছে। এই মহলের দেওয়ালে এবং পিলারে অনেক সুন্দর নকশার কারুকার্য দেখতে পাবেন। এটা হচ্ছে আকবরের হিন্দু রানী যোধাবাইয়ের রান্নাঘর। এখানে যোধাবাই নিজের হাতে শাকাহারী মানে নিরামিষ খাবার বানাতেন, কেন কি যোধাবাই আকবরের সাথে যখন বিয়ে করেছিলেন তখন তিনি আকবরের সামনে 2টি শর্ত রেখেছিলেন। প্রথম শর্ত এটা ছিল যে তিনি কখনো নিজের ধর্ম পরিবর্তন করবেন না, আর যখন আমি আপনাকে বিয়ে করব তখন আমাকে আমার মহলে একটা মন্দির বানিয়ে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত এটা ছিল যে আমি খাবারও আলাদা বানাবো এবং তার রান্নাঘরও আমাকে আলাদা বানিয়ে দিতে হবে। তাই আকবর এই রান্নাঘর যোধাবাইয়ের জন্য বানিয়ে দেন। যোধাবাইয়ের মহল ফতেপুর সিক্রির সবচেয়ে বড় প্রাসাদ, যা 1569 সালে মুঘল সম্রাট আকবর তার প্রিয় রানী মারিয়াম উজ জামানির জন্য বানিয়েছিলেন, যিনি সাধারণত যোধাবাই নামেও পরিচিত। এই মহলটি লাল বেলে পাথর দিয়ে তৈরি হিন্দু পার্সিয়ান স্থাপত্যের সংমিশ্রণের একটি মাস্টারপিস। এই রাজপুত রাজকন্যা হিসাবে জন্মগ্রহণকারী মারিয়াম উজ জামানি আকবর এবং তার পিতা রাজা ভারমলের রাজনৈতিক জোটের ফলে 1562 সালে আকবরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি ধীরে ধীরে তার প্রিয় স্ত্রী হয়ে ওঠেন এবং আকবরের প্রথম স্ত্রী, যিনি রাজ পরিবারকে উত্তরাধিকারী হিসাবে সম্মানিত করেন।
1569 সালে তিনি তার তৃতীয় স্ত্রী এবং আকবরের প্রথম জীবিত সন্তান প্রিন্স সেলিমকে জন্ম দেন। আকবর তার রাজধানী আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে স্থানান্তরিত করেন পবিত্র মানুষ শেখ সেলিম চিশতির কাছে, যার আশীর্বাদে তিনি তার সাম্রাজ্যের উত্তরাধিকারী জন্মের জন্য চেয়েছিলেন। এই যে এরিয়া আপনারা দেখছেন, এটি তার হারামের বৃহত্তম আবাসিক প্রাসাদ ছিল, অর্থাৎ লেডিসদের জন্য একটা প্রাইভেট এরিয়া হওয়া করত, এবং এখানে বাদশাহ আকবর যোধাবাইয়ের সাথে থাকতেন। সম্রাট কোনো বাইরের লোকেদের আসা এখানে পছন্দ করতেন না, তো এই বালকনিতে সম্রাট আসতেন শুধুমাত্র দূর থেকেই লোক তাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেতেন। এই মহলটিকে হিন্দু ও ইসলামিক সংমিশ্রণে বানানো হয়েছিল। এই প্রাসাদটিতে যে ব্লু টাইলসের মহল দেখছেন, এটা যোধাবাইয়ের সামার প্যালেস হওয়া করত, আর তার সামনেই যে মহলটি দেখছেন সেটা তার উইন্টার প্যালেস হওয়া করত। তো সামার প্যালেস আর উইন্টার প্যালেসের একটি আলাদা বৈশিষ্ট্য আছে। এটাকে সামার প্যালেস এই কারণে বলা হতো কেন কি প্রথমত এটার উপরে যেসব ম্যাটেরিয়ালস লাগানো আছে সেটা খুবই ঠান্ডা, দ্বিতীয়ত এটার পেছনে কোনো দেওয়াল দেওয়া নেই, শুধুমাত্র জালির মতো কিছু জিনিস লাগানো আছে যাতে এখানকার ভেন্টিলেশন ভালো হয়। আর সেই রকম যদি আমরা উইন্টার প্যালেসের কথা বলি, তো এটাকে দেওয়ালের সাথে প্যাক করা রয়েছে, আর এটার উপরের দিকে সেই সব ম্যাটেরিয়ালস লাগানো আছে যেটাতে সূর্যের কিরণ পড়লে গরম হয়ে যায় এবং রুমের ভেতরটাও গরম অনুভব হয়। এই মহলটি এই কারণে বানানো হয়েছিল যাতে বাদশাহ আকবরের সন্তানের জন্ম সুফি সন্ত শেখ সেলিম চিশতির সামনে হয়। ছেলে হয়ে যাবার পর যোধাবাইকে পটরানীর খেতাবও দেওয়া হয়, যার মানে হচ্ছে হেড কুইন। আর এইভাবে যোধাবাই হিন্দুস্তানের মালিকায়ে বেগম হলেন এবং তার নাম ইতিহাসে খোদাই হয়ে থাকল। এমনিতেও বাদশাহ আকবরের 3টি রানী ছিল, কিন্তু তার নাম আজও যোধাবাইয়ের নামের সাথেই বেশি শোনা যায়। এখানে আপনারা দেখবেন একটি মঞ্চে চারা গাছ লাগানো আছে। এখানে ওই মঞ্চে ওই সময় তুলসীর গাছ ছিল। তো এখানে যোধাবাই তুলসীর গাছের সামনে দাঁড়িয়ে বাদশাহ আকবরের লম্বা আয়ু কামনা করতেন এবং তার সাথে পূজাও করতেন। তো বন্ধুরা, এই সব কম্পাউন্ড সব এরিয়া যেটা আমি দেখালাম, এটিকে বলা হয় সিক্রি, যেখানে সব প্যালেস মানে সব মহল তৈরি আছে। আর এর পাশেই কিছু দূরে আছে ফতেপুর, যেটাকে হলি কমপ্লেক্সও বলা হয়। তো এখন আমি আপনাদের নিয়ে যাব ফতেপুরে, যেটাতে আপনারা দেখবেন বাবা সেলিম চিশতির দরগা, জামা মসজিদ, আর ওই সময়ে দুনিয়ার সবচেয়ে বড় দরজা বুলন্দ দরওয়াজা। মূল প্রবেশদ্বারটি বুলন্দ দরওয়াজা নামে পরিচিত। বুলন্দ দরওয়াজা ভারতের একটি ঐতিহাসিক স্থাপত্য। বিশ্বের উচ্চতম এই দরজা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফতেপুর সিক্রিতে অবস্থিত। 1601 খ্রিস্টাব্দে মুঘল বাদশাহ আকবর এটি তৈরি করেন। বুলন্দ শব্দের অর্থ হল মহান বা উচ্চ, অর্থাৎ এর অর্থ মহান দ্বার। গুজরাট জয়ের উপলক্ষে সম্রাট আকবর এটি নির্মাণ করেন। ফতেপুর সিক্রি মহলের প্রবেশের এটি হচ্ছে মূল দ্বার। এই দরজার কাঠামোটি লাল ও হলুদ বেলে পাথরে নির্মিত। এর গায়ে আবার সাদা কালো মার্বেল দিয়ে নকশা করা আছে। এটি মাটি থেকে প্রায় 54 মিটার লম্বা। দরজা পর্যন্ত পৌঁছতে 42টি সিঁড়ির ধাপ উঠতে হয়। দরজার পাল্লাগুলিতে কাঠের কারুকার্য করা আছে। দরজার মাথায় এক সারি প্যারাপেট আর তার পেছনে 3টি ছত্রি রয়েছে। দরজার উপরের ছাদে শামিয়ানা হিসাবে হয়তো এগুলো ব্যবহৃত হতো। দরজার পূর্ব দিকে খিলানের গায়ে পার্সিলিপিতে আকবরের গুজরাট জয়ের কথা লেখা। মুঘল স্থাপত্য তৈরি মূল খিলানটির গায়ে লেখালিপি থেকে আকবরের উদার ধর্মনীতির পরিচয় পাওয়া যায়। মূল দ্বারটির গায়ে খোদাই করা লেখাটির অর্থ হল, হজরত ঈসা বলেছেন, পৃথিবী একটা সেতু মাত্র, এর উপর দিয়ে পার হয়ে যাও, কিন্তু এখানে স্থায়ী বাসা বাঁধতে যেও না। কেউ হয়তো অনন্তকাল এখানে থাকতে চায়, কিন্তু এই জীবন 1 ঘন্টার বেশি স্থায়ী নয়, তাই বাকি জীবনটা ঈশ্বরের প্রার্থনায় কাটাও। কোরআনের কিছু আয়াত এর গায়ে খোদাই করা আছে। ফতেপুর সিক্রিতে প্রমুখ আকর্ষণের মধ্যে একটি হচ্ছে সেলিম চিশতির সমাধি।
সেলিম চিশতির সমাধি হল ফতেপুর সিক্রিতে জামে মসজিদের চতুর্ভুজের মধ্যে অবস্থিত একটি সমাধি। এটি সুফি সাধক সেলিম চিশতির বাবা ফরিদের বংশধর। ভারতের মুঘল স্থাপত্যের অন্যতম সেরা উদাহরণ হিসেবে বিবেচিত 1580 এবং 1581 সালে আকবর দ্বারা জেনানা রৌজার কাছে ফতেপুর সিক্রিতে রাজকীয় কমপ্লেক্সের সাথে সমাধিটি নির্মিত হয়েছিল। এটি সেলিম চিশতির প্রতি তার শ্রদ্ধার চিহ্ন হিসাবে নির্মিত হয়েছিল, যিনি আকবরের পুত্রের জন্মের ভবিষ্যৎবাণী করেছিলেন। সমাধিটি 1986 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় খোদাই করা হয়েছিল। শেখ সেলিম চিশতির সমাধিটি সম্রাট আকবর নির্মাণ করেছিলেন, কিন্তু বর্তমানে যে সাদা মার্বেল কাঠামোটি আপনি দেখতে পাচ্ছেন তা তার পুত্র জাহাঙ্গীরের মূল কাঠামোর উপর নির্মিত বলে মনে করা হয়। মূল কাঠামোটি ছিল শুধুমাত্র ছোট অভ্যন্তরীণ সমাধি প্রকোষ্ঠ, যা লাল বেলে পাথর দিয়ে নির্মিত। এই বর্তমান স্মৃতিস্তম্ভটি মাকরানা মার্বেল দিয়ে নির্মিত, যা এর গুণমান এবং গঠনের জন্য পরিচিত। এটি ভারতীয় এবং পার্সিয়ান স্থাপত্য শৈলীর একটি সমাহার এবং এতে হিন্দু ও ইসলামী উভয় স্থাপত্যের উপাদানের মিশ্রণ রয়েছে। এই মার্বেল বিল্ডিংটি একটি 1 মিটার উঁচু প্ল্যাটফর্মে অবস্থিত। এটি সুন্দরভাবে খোদাই করা হয়েছে এবং এটি কালো এবং হলুদ মার্বেলের মোজাইক দিয়ে অলঙ্কৃত। 5 ধাপের একটি ফ্লাইট প্রবেশদ্বার পেটিকোর দিকে নিয়ে যায়, যেটি চারদিকে সূক্ষ্ম জেলের পর্দা দিয়ে ঘেরা। মূল সমাধি কক্ষটি ভবনের কেন্দ্রে অবস্থিত। মাঝে মাঝে স্বাধীন সুফি গায়কের দল সমাধির কাছে পরিবেশন করে। আপনাদের যদি সুযোগ থাকে আত্মা আলোড়নকারী এবং রহস্যময় সুরের সাক্ষী হন। এটি এমন একটি অভিজ্ঞতা যা চিত্তাকর্ষক এবং সেই সাথে আধ্যাত্মিকভাবে উন্নত। জামে মসজিদ হল ফতেপুর সিক্রির ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 16 শতকের একটি জামাতের মসজিদ। এটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়েছিল এবং নির্মাণের সময় এটি সাম্রাজ্যের বৃহত্তম মসজিদ ছিল। জামা মসজিদের নকশা বিভিন্ন প্রাক মুঘল সালতানাতদের দ্বারা নির্মিত পূর্ববর্তী মসজিদ থেকে নেওয়া হয়েছে এবং পরবর্তী মুঘল স্থাপত্য একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে কাজ করেছে। মসজিদটি আকবরের ধর্মীয় নকশায় একটি ভূমিকা পালন করেছিল। আকবর তার নতুন রাজধানী ফতেপুর সিক্রির অংশ হিসাবে জামে মসজিদ পরিচালনা করেন। এই কাঠামোটি শহরের মধ্যে নির্মিত প্রথম স্থানগুলির মধ্যে একটি ছিল এবং এটির নিজস্ব শিলালিপি অনুসারে 1571 এবং 1574 সালের মধ্যে কিছু সময়ে সম্পন্ন হয়েছিল। মসজিদটি আকবরের আধ্যাত্মিক উপদেষ্টা সুফি শেখ সেলিম চিশতির সম্মানে ছিল। ফতেপুর সিক্রির জামে মসজিদ আকবরের শাসনের পরে মুঘল ঐতিহ্য ও গর্বের প্রতীক হিসাবে রয়ে গেছে। মসজিদটি আকবরের পুত্র এবং উত্তরাধিকারী জাহাঙ্গীর দ্বারা প্রশংসিত হয়েছিল, যিনি এটিকে তার পিতার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কৃতিত্ব বলে অভিহিত করেছিলেন। 1619 সালে ফতেপুর সিক্রিতে থাকার সময় জাহাঙ্গীর তার ছেলে খুররমের সাথে মসজিদ কমপ্লেক্স নিয়ে দীর্ঘ আলোচনা করেন। খুররম মুঘল সম্রাট শাহজাহান হয়ে যান এবং এই মসজিদটিকে দিল্লিতে তার নিজের জামে মসজিদের মডেল হিসেবে উল্লেখ করেন। আর আজও এখানে 5 টাইম নামাজ পড়া হয়। ফোর্টের মাঝামাঝি ইসলাম খানের সমাধি দেখতে পাবেন। ইসলাম খান সেলিম চিশতির নাতি ছিলেন। সমাধিটিতে একটি গম্বুজ আর 36টি ছাতার মতো গম্বুজ দেখা যায়। তার সামনেই দেখা যাবে অনেক কবর দেওয়া আছে, যেটা ছিল শেখ সেলিম চিশতির বংশধরের। এই সামনে যেটা দেখছেন এটা চিশতি পরিবারের পুরুষদের কবর, আর ভেতরে যা দেখছেন তা হচ্ছে চিশতি পরিবারের মহিলাদের কবর। তো বাবার খানদান আজও বেঁচে আছেন, আর ওনার পরিবারের লোক আজও এই পেছনে রংমহলে আছেন, যেটা সাধারণ মানুষদের জন্য বন্ধ করা আছে। তো চিশতি পরিবারের এখন 16তম প্রজন্ম চলছে, আর আজও ওদের কেউ মারা গেলে এখানে তাদের কবর দেওয়া হয়। উপরে যে ছোট ছোট গম্বুজ দেখা যাচ্ছে ওখানে চারপাশ আলো করার জন্য মশাল জ্বালানো হতো। এই মশাল বিশেষভাবে তখনই জ্বালানো হতো যখন চিশতি সাহেবের জন্মদিন থাকতো। ওনার জন্মদিন 28শে রমজানে হয়, মানে ঈদের 2 দিন আগে। এই সময় শুধুমাত্র ভারত থেকে নয়, ভারতের বাইরের দেশ থেকেও
অনেক ভারী পরিমাণে লোক আসেন, আর তখনকার মহল নজিরবিহীন লাগে। যদি আপনাদেরও ওই সময় আসা হয় তো একটা কথা ধ্যান দেবেন কি ওই সময় এখানে ভিড় প্রচুর পরিমাণে হয়। এই দরজাগুলো যেগুলো দেখছেন এখানে অনেক কটা রুম বানানো আছে, আর এখানে সব মিলিয়ে 83টা রুম আছে। বাদশাহ আকবরের সময়ে বাচ্চাদের জন্য হোস্টেল মানে ছাত্রাবাস এইসব ছিল। ওই সময়ে কাছাকাছি যত গরিব আর দারিদ্র বাচ্চা থাকতো তাদের এখানে ফ্রিতে থাকা খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা ছিল। বাদশাহ আকবরের পড়াশোনা তেমন বেশি ছিল না। 14 বছর বয়সে তিনি রাজা হয়েছিলেন। আকবর চাইতেন তার রাজ্যতে এডুকেশনের ব্যবস্থা ভালো হোক, ভালো লাইফস্টাইল মানে তার রাজ্যের প্রত্যেকের জীবনযাপন ভালো হোক, আর প্রত্যেকটা লোক যেন ভালোভাবে থাকে। তারপরে তিনি আদেশ দেন এখানে পাঠশালা বানানোর। গ্রামের লোক খুশি হয়ে তাকে আকবর মহান উপাধি দেন। ওই সময় এখানে 2টি বিষয় পড়ানো হতো, সেটা হচ্ছে আরবিক আর সংস্কৃত। আকবর সব ধর্মকে সম্মান করতেন, তাই উনি দ্বীন ইলাহি ধর্মের স্থাপনা করেন, যেটাতে আকবর বলেছিলেন সকল ধর্মই সত্য এবং এদের মূল উদ্দেশ্য মানুষের নৈতিক চরিত্র সুদৃঢ় করা। এই ধর্ম ভাবনার মূল নীতিগুলি ছিল খুবই সরল এবং অনাড়ম্বর। মূলত এই ধর্ম গ্রহণের কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রত্যেক রবিবার মানে তার ও তার পিতার জন্মবারে তিনি সকলকে এই ধর্মে দীক্ষিত করতেন। এই ধর্মমত অনুসারে সকল অনুগামীরা তার প্রতি অনুগত থাকবে এবং সব কিছু কুরবান দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। আরও বলা হয় এই ধর্ম অনুসারে আকবর ঈশ্বরের ইচ্ছায় শাসন করছেন এবং প্রজাদের প্রতি তিনি পিতৃসুলভ। এখন এই স্কুল 3 সাইড থেকে বন্ধ আছে, কিন্তু এক সাইড থেকে এখনও চলছে, যেটা বাবরের দরগার পিছনে আছে। এখনও বাচ্চারা এখানে ফ্রিতে পড়তে আসে। বাদশাহ আকবরের ব্যাপারে আপনাদের একটা কথা বলে রাখি, যেটা হয়তো আপনাদের জানা নেই। আকবর তার মকবরা মানে তার সমাধিসৌধটি তার মৃত্যুর আগে থেকেই আগ্রাতে বানানো শুরু করে দিয়েছিলেন, কিন্তু পরে সেটা তার ছেলে জাহাঙ্গীর পুরো নির্মাণ করেছিলেন। আকবরের সমাধির ঠিক 1 কিলোমিটার দূরেই যোধাবাইয়ের সমাধি আছে। বাদশাহ আকবর আর যোধাবাই সম্পর্কে আপনারা হয়তো অনেক গল্প এবং অনেক হয়তো টিভি সিরিয়াল আর মুভি দেখে থাকবেন, কিন্তু আপনারা ওই জায়গা থেকে একবার ঘুরে আসুন যেই জায়গায় আকবর আর যোধাবাইরা থাকতো, এবং যেটা দেখার আলাদাই অনুভব হবে। তো ফ্রেন্ডস, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে প্রথমেই যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো ফ্রেন্ডস, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ঐতিহাসিক জায়গার নতুন কোনো ইতিহাস নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।